প্র্যাকটিস সবাইকে করতে হবে, প্র্যাকটিস না করলে আপনার কনফিডেন্স লো হবে। ঠিক আছে, শোনেন, আপনারা কেন তো ভয় পান আমি বুঝি না, এটা আসলে এমন কোনো রকেট সায়েন্স না। এই যে অনেকেই যারা আসে না মনে করে এটা অনেক কিছু, অনেক ভয়ের কিছু নাই আসলে। ভয় কেন পাবেন? দেখেন, সবাই আমরা একটু ব্যাংক রিকনসিলেশন কিভাবে করতে হয় সেটা একটু দেখি। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে ব্যাংক রিকনসিলেশন। ব্যাংক রিকনসিলেশন জিনিসটা কি আমরা সেটা একটু বুঝবো, তারপরে কিভাবে আপনারা ব্যাংক রিকনসিলেশনে কাজ করবেন। আমরা আজকে ব্যাংক রিকনসিলেশনে একদম সিম্পল কাজটাই করব, বেশি জটিলে যাব না। ঠিক আছে, নেক্সট ক্লাসেও ব্যাংক রিকনসিলেশন করব, তখন আমরা জটিল কোনো কিছু সমাধান করা লাগলে করব। দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে ব্যাংক রিকনসিলেশন কি এটা একটু জানি। সবাই একটু খেয়াল করি যে, দেখেন, ব্যাংক রিকনসিলেশন বলতে আমরা যেটা বুঝি যে, ধরেন আমরা একটা কোম্পানির ব্যাংক রিকনসিলেশন করব, ওই কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট থাকবে যিনি ব্যাংক রেজিস্টার মেইনটেইন করবে, অর্থাৎ ব্যাংকে কত টাকা ঢুকলো কত টাকা বের হইলো সেটা সে ম্যানুয়ালি তার বুকসে সে লিখবে। সে এক্সেলে করলে এক্সেলে লিখবে, সে সফটওয়্যার মেইনটেইন করলে সফটওয়্যারে লিখবে। ইন দ্য মিন টাইম ব্যাংকও কোম্পানির হয়ে একটা অ্যাকাউন্ট মেইনটেইন করে। মাস শেষে এই দুইটা অ্যাকাউন্ট মিলকরণকেই ব্যাংক রিকনসিলেশন বলা হয়। এবং এই মিলকরণের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। ওই স্টেটমেন্ট অনুযায়ী আপনার রেকর্ড ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাই মূলত আসলে আমরা চেক করি। কিন্তু ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে এসে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট মানে আপনার কোম্পানির আসলে পার্মানেন্ট কোনো অ্যাকাউন্টেন্ট না থাকার কারণে ডেটাগুলো পর্যাপ্ত পরিমাণ আপডেট থাকে না। ঠিক আছে, তার মানে রেজিস্টারটা আপডেট থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। তখন ব্যাংক স্টেটমেন্টের উপরেই ফুললি ডিপেন্ড হইতে হয়। ব্যাংক স্টেটমেন্ট এনে ব্যাংক স্টেটমেন্টে যা যা আছে সেগুলো আপনি আমি আমাদেরকে হচ্ছে ক্লায়েন্ট পার্ট টাইম হিসাবে অথবা ধরেন প্রজেক্ট বেস হায়ার করবে আপডেট করার জন্য। হয়তো এমন হতে পারে 3 মাস পর পর আপনাকে হায়ার করবে অথবা 6 মাস পর পর হায়ার করবে। যখন করবে তখন 6 মাসের কাজ একবারে করবেন আপনি। এটাই হচ্ছে প্রসেস, মানে ফ্রিল্যান্সিং এর প্রসেসটা হচ্ছে এটা। এখন এই রিকনসিলেশন কেন মিলে না, এটার কিছু রিজন থাকে কমন। যেমন আউটস্ট্যান্ডিং চেক, ব্যাংক সার্ভিস চার্জ, চেক প্রিন্টিং চার্জ, ক্যাশ ডিপোজিট ডিরেক্টলি যদি ক্লায়েন্ট করে থাকে সেক্ষেত্রে এরকম হইতে পারে, গরমিল হইতে পারে, চেক ডিজনার হইতে পারে। ঠিক আছে, এরপরে ধরেন আপনার এখানে ইন্টারেস্ট যদি ব্যাংকে ডিপোজিট করে দেয় ব্যাংক, তাহলেও গরমিল হইতে পারে। এগুলো স্টেটমেন্ট আনলেই বোঝা যাবে। এখানে আসেন, দেখেন আমরা মূলত যে কাজটা করব, এই কাজটা করার জন্য আমাদের এই যে একটা প্রসেস, এই প্রসেসটা মেনটেন করব। এখানে 6টা প্রসেস আছে, ওয়ান বাই ওয়ান আমরা মেনটেন করার চেষ্টা করব। প্রথমে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট চেক করে দেখব যে ওই চার্ট অফ অ্যাকাউন্টে যে ব্যাংকের ক্রেডিট রিকনসিলিয়েশন আমরা করব সেই ব্যাংকের আপনার আছে কিনা, অ্যাকাউন্ট আছে কিনা। এরপরে থাকলেও ওই অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখব। পিডিএফ যদি পান সেটাকে সিএসবি তে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা জানবো। প্লাস হচ্ছে সিএসবি ফাইল কিভাবে আপলোড করতে হয় সেটা জানবো। প্লাস ক্যাটাগরি করব, দেন আমরা রিপোর্ট রান করব রিকনসাইল। এই হচ্ছে 6টা প্রসেস। আমরা একটা একটা করে সবগুলো প্রসেসেই মানে শেখার চেষ্টা করব। এবার আসেন আমরা প্রথমে আমরা আগে ধরেন জানুয়ারি মাস 2023 এই ব্যাংক স্টেটমেন্টটা আগে আমরা ওপেন করব। করে এই স্টেটমেন্টের কাজ ধরেন আপনি শুরু করবেন। তাহলে এই স্টেটমেন্টে অনেকগুলো পেজ আছে, টোটাল এখানে 6টা পেজ আছে। এই 6টা পেজই আপনার দেখার দরকার নাই। আপনি মূলত কয়টা পেজ দেখবেন এবং কি কি ইনফরমেশন দেখবেন এটা আপনাকে বুঝতে হবে। প্রথমে আমরা দেখব এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কোনটা। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা, অ্যাকাউন্ট নাম্বার নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ব্যাংকের সামারি ডিটেলস, সামারি কোনটা। সামারি হচ্ছে অ্যাকাউন্ট সামারি। এখানে দেখেন টোটাল ওপেনিং ব্যালেন্স হচ্ছে এই ব্যাংকের কত, 2151, এবং কোন মাসের এটা, জানুয়ারি 1। সো 51
$21,151.81, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। টোটাল জানুয়ারি মাসে ডিপোজিট হয়েছে $3671 এবং উইথড্র হয়েছে $4282, $81। কোনো চেক নাই, কোনো সার্ভিস ফি নাই। মাস শেষে এন্ডিং ব্যালেন্স 1542। এবার আসেন ওপেনিং ক্লোজিং, এটার কোনো ব্রেকডাউন হয় না। টোটাল ডিপোজিট অর আদার ক্রেডিট, এটার ব্রেকডাউন আছে। কয়টা ট্রানজেকশন মিলে এখানে $3671 আসছে, এখানে দেখেন লেখা আছে ডিপোজিট অর ক্রেডিট 22, উইথড্র কয়টা, 6টা, এই 6টা মিলে হচ্ছে 4281। এই 6 এবং 22, এই দুইটার ব্রেকডাউন আপনি নিচে গেলে পাবেন। এই যে এটা হচ্ছে ডিপোজিট এবং আদার ক্রেডিট, এগুলো সবই এখানকার ব্রেকডাউন, এবং উইথড্র এবং আদার ক্রেডিট এটার ব্রেকডাউন হচ্ছে নিচে দেওয়া আছে। ঠিক আছে, এটার দরকার নাই। ডেইলি লেজার ব্যালেন্স কত হলো এটা আমার জানার দরকার নাই। তাহলে আমি কি কি জানবো? প্রথমে জানবো হচ্ছে অ্যাকাউন্ট সামারি, পরে জানবো হচ্ছে ডিটেলস। ঠিক আছে, সরি। এবার আসেন, কি মনে হয় এটা? কে বলছে থাকে না? আমি বলি, এক একটা ব্যাংকের স্টেটমেন্টের ফরম্যাট এক এক রকম। ঠিক আছে, আহ, এখানে প্রত্যেকটা ব্যাংক তাদের নিজস্ব ফরম্যাট ইউজ করে। ব্যাংক অফ আমেরিকা এটা ইউএস এর সবচেয়ে বড় ব্যাংক, এটা ইউএস এর সেন্ট্রাল ব্যাংক বলে এটাকে। এই ব্যাংকের যে ক্যাপিটাল আছে, হোল বাংলাদেশের এত ক্যাপিটাল নাই। ঠিক আছে, কয়েক ট্রিলিয়ন ডলার এটার হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, এইবার আসেন, আমরা এই যে ব্যাংকের স্টেটমেন্ট দেখছি, এটা একদম অরিজিনাল স্টেটমেন্ট, এবং ব্যাংক অফ আমেরিকার যত স্টেটমেন্ট সব এই রকমই দেখতে। ঠিক আছে, আচ্ছা, এইটা আমরা সিনারিটা বুঝলাম। অ্যাজ এ বুককিপার হিসাবে আমার কি কি কাজ করতে হবে এই স্টেটমেন্ট থেকে, কি কি নিতে হবে আরো ভালো করে বুঝবো আমরা। দেখেন, প্রথমে আমরা আগে এই অ্যাকাউন্ট, এই ব্যাংকের নাম, আমি যদি আমার এই গাইডলাইনটা আপনাকে বলি, এই গাইডলাইন অনুযায়ী আপনার এখানে চার্ট অফ অ্যাকাউন্টে আপনার এই ব্যাংকের নাম আছে কিনা সেটা আমরা আগে চেক করে দেখব। দেখেন, প্রথমে যাব হচ্ছে আমরা এখানে ব্যাংক অফ আমেরিকা, দেখেন এটা আছে কিনা আমরা একটু দেখি। নাই, না থাকলে আমরা কি করব, ক্রিয়েট করে নিব। খেয়াল করেন, অনেক বেশিরভাগ সময়ই থাকবে, কিন্তু প্রবলেমটা হবে ব্যালেন্স মিলবে না। ব্যালেন্স মিলাই দিতে হবে আগে, বুঝছেন? ওরে বাবা রে বাবা, কি আসছে! ব্যাংক অফ আমেরিকা, এটার লাস্টের ডিজিট আমরা লিখতে পারি 9608, এখানে লিখবো 9608। অ্যাকাউন্ট টাইপ দিবেন হচ্ছে ব্যাংক, ডিটেল টাইপ দিবেন হচ্ছে চেকিং, ওপেনিং ব্যালেন্স দিবেন হচ্ছে এখানে যা আছে তাই দিবেন। কত? কারেন্ট 21,51,81, এখানে লেখেন 21,51,81। অ্যাজ অফ ডেট, হ্যাঁ এটা দিবেন। ক্লিয়ার, দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিবেন। এটা ফার্স্ট কাজ। তাহলে আমাদের দুইটা স্টেপ ডান, চার্ট অফ অ্যাকাউন্টও ক্রিয়েট করা হলো, ব্যালেন্সও দেওয়া হলো। এরপরে আসেন পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করব। এই স্টেটমেন্ট সরাসরি ইম্পোর্ট করা যাবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, আমরা ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার এই সফটওয়্যারে যাব। এখানে আমরা ওই পিডিএফটাকে কনভার্ট করব। দেখেন, এখানে খেয়াল করে দেখেন, আমরা
চলে যাব হচ্ছে এই যে ব্যাংক স্টেটমেন্টে। দেখেন এখানে লিখবো আমরা এই যে জানুয়ারি, খেয়াল করেন এখানে গিয়ে আমরা এই দেখেন কনভার্ট দিব। কনভার্ট দেওয়ার পর এরপরে আমরা ডাউনলোড করব। এই সফটওয়্যারটা এতটাই ভালো যে আপনার যেইভাবে ব্যাংক মানে স্টেটমেন্ট কনভার্ট করা দরকার ও আপনাকে ঠিক সেভাবেই করে দিবে। আপনার তেমন কোনো কাজ নেই। দেখেন এই যে ডেট, ডেসক্রিপশন এবং অ্যামাউন্ট, এবং এখানে প্লাস হলে মানে যেটা ডিপোজিট সেটা প্লাস আকারে থাকবে, এবং যেটা হচ্ছে আপনার এখানে উইথড্র সেটা মাইনাস আকারে দিবে। আপনি চাইলে এখানে দুইটা আলাদা করে দিতে পারেন, বাট আলাদা করার কোনো দরকার নেই, আপনি একটা কলামেই দিন। ঠিক আছে, কারণ আপনি যখন পেপালে যাবেন বা আপনি যখন অন্য কোনো সফটওয়্যারে যাবেন তখন একটা কলামই অ্যামাউন্টের জন্য রাখতে হবে, বাট আপনি চাইলে দুইটা কলাম এখানে আপনি রাখতে পারবেন। আচ্ছা এবার আসেন, আমরা এটা পেলাম, এখন এইটা সঠিক কিনা এটা আপনাকে যাচাই করতে হবে। যাচাইটা কিভাবে করতে হবে দেখেন, আপনি এই স্টেটমেন্ট সবাই কথা না বলে ভালো করে বুঝি। ওপেনিং ব্যালেন্স কত? 11, 51, 81। এটারে কপি করে আপনি যদি টোটালের সাথে যোগ করেন, যোগ করে যে ব্যালেন্সটা হবে সেটা হবে এন্ডিং ব্যালেন্স, এবং সেই এন্ডিং ব্যালেন্সটা যদি পিডিএফ স্টেটমেন্টের সাথে ম্যাচ করে এই দেখেন, তাহলে বুঝবেন আপনার উপরের যোগ বিয়োগ সব ঠিক আছে। তার মানে ডিপোজিট পেমেন্টের যত ট্রানজেকশন সব ঠিক আছে। কোন কোন জায়গাতে আপনি চেকিং করবেন এবং কিভাবে চেকিং করে কনফার্ম হবেন যে এটা সঠিক, তার মধ্যে এটা একটা। এরপর আসেন আপনি মিলাই নেন 1542.08, 1542.08, ঠিক আছে। এটা গেলো একটা চেকিং পয়েন্ট। আরেকটা চেকিং পয়েন্ট আছে 22 এবং 6 কত হয়? 28। টোটাল ট্রানজেকশন এখানে 28টা আছে কিনা সেটাও আপনি অবশ্যই চেক করে নেবেন, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনাকে এখানে ইনপুট দিতে হবে। কত? 28। তাহলে নাম্বার অফ ট্রানজেকশন এবং টোটাল আপনার হচ্ছে এই ওপেনিং ক্লোজিং সব কিছু মিলে গেছে। আরও চাইলে আপনি ম্যাচ করতে পারেন। প্লাসগুলো সবার উপরে আছে, প্লাস কয়টা দেখেন? 22, এটার সাথে ম্যাচ করেছে, এবং এখানে কত? 6, এটার সাথেও ম্যাচ করেছে, তারপরে সব দিক থেকে ঠিক আছে। আচ্ছা এইটা আমরা আগে আগে ইম্পোর্ট করে নিই, তারপর আরো কিছু কথাবার্তা বলতে হবে আপনাদেরকে। দেখেন আমরা এখন এই স্টেটমেন্টটা ইম্পোর্ট করব, দেখেন এটা ইম্পোর্ট করব, ঠিক আছে। এবং আমাদের সিরিয়ালে ছিল পিডিএফ থেকে সিএসভি কনভার্ট করা, আমরা কনভার্ট করে ফেলছি। এখন আমরা কি করব? আপলোড করব সিএসভি ফাইল ব্যাংক অপশনে। তার মানে ব্যাংক অপশন বলতে ব্যাংক ফিটে, এই হচ্ছে ব্যাংক ফিট, এটাকে বলা হয় ব্যাংক ফিট। যেহেতু আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট দিব সেহেতু আমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু, আমরা আগে ইম্পোর্ট করে নিই তারপরে বলতেছি। এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা যে আপলোড ফ্রম ফাইল, আপনারা এরকম ভাবে অপশন দেখবেন, এইখানে এসে আপনি ফার্স্টে দেখবেন কোন অ্যাকাউন্টে আপলোড করবেন। আপনি ব্যাংক অফ আমেরিকাতে করবেন, ব্যাংক অফ আমেরিকা সিলেক্ট করবেন। এখানে কি কি ফরম্যাটে আপনি ইম্পোর্ট করতে পারেন। এখন পিডিএফও দেখি সাপোর্ট করে, আগে করতো না। পিডিএফ, জেপিজি, পিএনজি, এইচইআইসি, সিএসভি, কিউএফএক্স, কিউবিও, কিউএফএক্স এবং ওএফএক্স এবং টিএক্সটি, অনেকগুলো ফরম্যাট তারা অ্যালাউ করে। আমরা সিএসবি দিয়েছি। এখন আপনি এখানে সিএসবিটাকে কি করবেন? পিডিএফও তো বলছে করা যাবে, বাট আমি ট্রাই করে দেখি নাই, এটা নতুন তো। আপনারা কেউ একজন ট্রাই করে দেখেন করা যায় কিনা। ডিরেক্টলি ওই পিডিএফটা ইম্পোর্ট আপলোড দিবেন, দেখেন নেয় কিনা। অথবা আমি এটা নেওয়ার পরে ফেব্রুয়ারিটা ট্রাই করে দেখি নেয় কিনা। টেল আস অ্যাবাউট ইউর ফরম্যাট। প্রথমে আমরা হেডলাইন ধরেছি, ডান। হাউ মেনি কলাম, একটা কলাম ইউজ করেছি, দুইটা কলামও ইউজ করা যায়, ঠিক আছে। তারপর হোয়াটস দ্য ডেট ফরম্যাট, এই এটার ফরম্যাট হচ্ছে প্রথমে ডেট, তারপরে মাস, ডেট, ইয়ার, তাই তো। তাহলে এখানে দেখেন মাস দেন, এই যে এখানে দেখেন মাস, ডেট, ইয়ার। এরপর এখানে আসেন কুইক বুকস ফিল্ড এবং হচ্ছে কুইক বুকস কলাম ফ্রম ইউর ফাইল। ডেটের সাথে ডেট ম্যাচ করবেন, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। এরপর আপনি কন্টিনিউ দিবেন। এরপর এখানে এসে আমরা যখন কোনো ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করব তাহলে আমরা তখন কোনো ভ্যালু চেঞ্জ করব না, কিপ অরিজিনাল ভ্যালু, অর্থাৎ যেটা ছিল ওই ভ্যালু দিয়েই আমরা ইম্পোর্ট করব। রিভার্স কখন করব সেটা আমরা যখন ক্রেডিট কার্ড করি তখন করব। এরপর আপনি সবগুলো এখানে সিলেক্ট করেন, করলে দেখেন কন্টিনিউ তো জানে যে 28 ট্রানজেকশন উইল বি ইম্পোর্টেড। আমাদের ওখানে কয়টা ছিল? 28। এখানেও আপনি
ম্যাচিং করে নেবেন সবগুলো হচ্ছে কিনা। এরপর আপনি আরো একটা মেসেজ পাবেন যে সবগুলো হয়েছে কিনা দেখেন। একটু সময় নিবে, বাট আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে গেলে পরবর্তীতে আমরা পরের ইয়েতে যাবো। আচ্ছা, আমরা একটু চলে যাই, এতে মনে হয় হয়ে গেছে। অনেক সময় এরকম ঝামেলা করে, আপনি তখন অন্য ট্যাবে গিয়ে ট্রাই করে দেখবেন। দেখেন ব্যাংক অফ আমেরিকা এখানে 28 অলরেডি চলে আসছে। দেখেন 28 অলরেডি চলে আসছে, তার মানে এখন এভাবে ঘুরতেছে তো ঘুরতেছেই। এখন আমাকে এটাকে রিলোড দিতে হবে। এখন আর আমার ওর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আপনি অন্য ট্যাবে গিয়ে চেক করে নেবেন যে হয়েছে কিনা। আচ্ছা, এবার দেখেন হয়ে গেছে এখন। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হলো, এই যে সফটওয়্যার, এটা কিন্তু আপনাকে যতটা সহজে দিচ্ছে, আপনি খুব সহজে একবার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি যদি এখন আবার এখানে যাই, এখানে গিয়ে যদি অন্য কোনো ব্যাংক স্টেটমেন্ট দেই, দেখেন আমি ধরেন অন্য কোনো, মানে পরের মাস যদি আমি ট্রাই করি, দেখেন পরের মাস যদি ট্রাই করি ফেব্রুয়ারি, এখন আমাকে দেখেন কনভার্ট দিলাম, কি বলছে, রেজিস্টার ফর ফ্রি টু কন্টিনিউ। আচ্ছা, এখানে রেজিস্টার করলেও আপনারা একবারের বেশি দিবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একবার ম্যানুয়ালি এখান থেকে করলেন, করার পরে টর ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবাই এটা ডাউনলোড করে নেবেন। টর ব্রাউজার, দেখেন, হ্যাঁ, এই যে টর ব্রাউজার, এটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। 783, এটার ব্যবহার কিভাবে করবেন দেখাই দিচ্ছি, দাঁড়ান। 783, এটার ব্যবহারটা বুঝাই দিচ্ছি, দেখেন। এই যে টর ব্রাউজার ওপেন করে আপনি, এখানে একটু নেটের অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। দাঁড়ান, এই জায়গায় এসে আমি একটা কাজ করে নিই, এখানে একটু অফ করে নিই, এটা কানেক্টেড, ঠিক আছে। দেখেন টর ব্রাউজারটা আপনারা কিভাবে মানে ব্যবহার করবেন। এখানে লেখেন, আগে ইনস্টল করে নেবেন, প্রথমে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, দেন এটা ব্যবহার করবেন। দেখেন ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার, এখানে যাওয়ার পর দেখেন এই যে এটা চলে আসছে, এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে গিয়ে, ওই সময় কিন্তু নেয় নাই। এখন আমরা ট্রাই করে দেখি অন্য একটা ব্যাংক দিয়ে, অসুবিধা নেই, এখানে আরো অনেকগুলো ব্যাংক আছে। অন্য কোনো মাস, এই দেখেন ব্যাংক পিডিএফ, ধরুন এটা করব ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি আপলোড করবেন আগে, কনভার্ট করবেন, দেখবেন এটা হয়ে গেছে। জাস্ট ডাউনলোড করবেন, ঠিক আছে। এই যে সেভ দিবেন বা ওপেন করবেন, ওপেন করলেও সেভ দিলে সেভ, কোথায় সেভ করবেন এখানে দিয়ে দিবেন। এটা গেল একটা। এখন যদি আবার করতে চান, এখানেই আবার করতে চান, ধরেন মার্চেরটা করবেন, তখন দেখেন আবার ঝামেলা করবে, ঝামেলা করবে। এখন সমাধান করবেন কিভাবে, এবার দেখেন, এই দেখেন এখানে একটা চিহ্ন আছে, একটা লোগো আছে, এই লোগোতে ক্লিক করবেন, করে এই যে নিউ টর সার্কিট ফর দিস সাইট, মানে এটা অন কাইন্ড অফ
ভিপিএন এর মতো কাজ করবে। এখন আইপি চেঞ্জ করে ফেলছে, কখনো ইউনাইটেড কিংডমে নিয়ে যাবে আপনাকে, কখনো জার্মানিতে নিয়ে যাবে, কখনো ফ্রান্সে নিয়ে যাবে। এখন দেখেন আমি এখানেই আবারও ট্রাই করব। দেখেন, ট্রাই করব এবং এইবার দেখেন এটা কিন্তু নিবে, দেখছেন? সো এইভাবে আপনি, হ্যাঁ, এইভাবে আপনি করে ফেলতে পারবেন। পারবেন না? জি জি জি, এত ভালো একটা সফটওয়্যার বানাইছে, আপনারা টাকা দিয়ে ব্যবহার করতে চান না, তাইলে হলো? ওই কি মাগনা দিচ্ছে? এটা তো আরেকজন এটাকে প্রোটেক্ট করার জন্য আরেক জিনিস বানাইছে, বুঝছেন? এটা তো আর ও বানায় নাই, এটা তো আরেক সফটওয়্যার। এটা এটা হচ্ছে অ্যান্টিভাইরাস, ওটা হলো ভাইরাস, এটা হলো অ্যান্টিভাইরাস। জানে না, জানলে আর কি, কি আর করার। আচ্ছা, এমনও হইতে পারে ওরাই বানাইছে, বুঝেন নাই? এটাও ব্যবহার করো, ওটাও ব্যবহার করো, বুঝছেন? শোনেন, তাহলে আপনাদের মানে এটার সমাধানটা আমি দিয়ে দিলাম। এইভাবে সমাধান করে আপনারা কন্টিনিউয়াসলি কনভার্ট করে যাবেন। এইবার আসেন হচ্ছে আমরা আমাদের যে কাজ সেটা করব। আহ, এইখানে এসে দেখেন আমরা আপলোড করে ফেলছি, এখন হচ্ছে ক্যাটাগরি করব। এটা হচ্ছে একদম খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখানে খেয়াল করে দেখেন আমার মোটামুটি কি কি আছে। এটা একদম নতুন ইন্টারফেস। পেন্ডিং, এটার আগে নাম ছিল রিভিউ, এখন নাম দিছে পেন্ডিং। পোস্টেড, এটার আগে নাম ছিল কি? তুমি বলো, বলেন। পোস্টেড এর নাম ছিল কি আগে? না বলতে পারলে কিন্তু খবর আছে, বলেন। কি ছিল এটা? হ্যাঁ, ক্যাটাগরি ছিল, আনক্যাটাগরি, এক্সক্লুড এক্সক্লুডিভ। আচ্ছা, পোস্টেডের সাথে কি আনক্যাটাগরি যায়? পোস্টেড মানে কি রেকর্ড হয়ে গেছে, ক্যাটাগরি মানে কি ক্যাটাগরি ডান, মানে এটা জাস্ট সিমিলার ওয়ার্ড। পেন্ডিং, রিভিউ, মানে এইটার জাস্ট সিনোনিম ব্যবহার করেছে, ঠিক আছে, নাথিং এলস। জাস্ট একটা একটা পরিবর্তন দেখাইতে হবে তাই, ঠিক আছে? তাছাড়া তো একই জিনিস। এবার আসেন, এইখানে আমাদের কি কি জিনিস আছে। এই যে 28 ট্রানজেকশন আমরা এখানে আপলোড দিলাম, কোনোটারই আপনার রিপোর্টে হিট করে নাই। যতক্ষণ পর্যন্ত ক্যাটাগরি না করবেন ততক্ষণ পর্যন্ত কোনোটাই হিট করবে না। এবার আসেন আমরা পরবর্তীতে কি কি দেখবো। দেখেন এখানে ক্লিক করলে, দেখেন এখানে ক্লিক করলে কি কি আসে। এখানে আসে হচ্ছে ট্রানজেকশন টাইপ আসে, ক্লাস আসে, প্রপার্টি আসে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আসে। তারপরে হচ্ছে এখানে আহ, আপনার, আচ্ছা আমরা প্রথমে যেটা করব, ধরেন অল ডেটে না, আমরা এই যে ট্রানজেকশনে যাব, মানি আউট এবং মানি ইন। আমাদের এখানে মানি আউট ছিল কম, মানি ইন ছিল বেশি। হ্যাঁ, আমরা ধরেন মানি আউট 6টা আছে, এই 6টা আগে করতে যদি চাই। এটা হচ্ছে ডেট, এটা ডেসক্রিপশন, এটা হচ্ছে স্পেন্ট, এটা হচ্ছে রিসিপ্ট, মানে যদি টাকা আপনার ব্যাংকে ঢোকে তাহলে রিসিপে যাবে, খরচ হলে স্পেন্টে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে আপনার ধরেন ভেন্ডর অথবা কাস্টমারের নাম। আর এটা হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরির এখানে দেখেন কি কি আছে। পোস্টেড, স্প্লিট যদি এটাকে ভাঙতে চান, রুল যদি রুল ক্রিয়েট করতে চান, এক্সক্লুড যদি এটাকে ডিলিট করতে চান, তাহলে এইবার আসলে আমরা হচ্ছে এই একটা একটা করে ক্যাটাগরি করার চেষ্টা করি। এই ট্রানজেকশনের ডিটেলস এখানে দেওয়া আছে, দেখেন এটা কি কারণে খরচ হয়েছে সেটার ইন ডিটেলস এখানে দেওয়া আছে, দেখেন এখানে বলছে
পাইরেট শিপ, তাকে পেমেন্ট করা হয়েছে কত, এখানে টাকা লেখা আছে $3.88। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যদি চাই, খেয়াল করেন, এআই এর মাধ্যমে আমরা এটার ক্যাটাগরি করতে চাই, যদি চাই, অলরেডি ওরা মানে অধিকাংশ ক্যাটাগরি করেই দিছে। দেখেন, ও বলছে এটা অফিস এক্সপেন্স, খেয়াল করে দেখেন। ও বলছে আম, এইটা পারচেজ, ও বলছে এটা জেনারেল বিজনেস এক্সপেন্স, এটাও জেনারেল বিজনেস এক্সপেন্স, এটাও জেনারেল বিজনেস এক্সপেন্স, এটা বলছে শিপিং অ্যান্ড প্যাকিং। এটা অলরেডি সে বলে দিয়েছে। বাট আপনি যদি মনে করেন যে না এটা চেঞ্জ আসবে, তাহলে আপনি চেঞ্জ করবেন, না হলে যা আছে তাতেই ক্যাটাগরি করবেন। আচ্ছা, আমরা এআই এর সাহায্য কিভাবে নিতে পারি দেখেন। আমরা এখানে ফার্স্টে লিখতে পারি কোম্পানি নেম ইজ, দেখেন কোম্পানির নামটা লিখবো, ধরেন এটা হচ্ছে কোম্পানির নাম। মানে এআই কিভাবে সহযোগিতা নেবেন, ঠিক আছে। আচ্ছা, ধরেন আহ, এটা কি ধরনের কোম্পানি, ইন্ডাস্ট্রিটা এখানে লিখে দিবেন। ধরেন আমাদের এটা ছিল ফার্মাসিউটিক্যাল, তাই না? ধরেন দিলাম এটা ফার্মাসিউটিক্যাল বা ফার্মা কোম্পানি। দেখেন এখানে লিখবেন আই এম শোয়িং দিস কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্ট। এই কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্ট আপনি এখানে ডাউনলোড করে ওকে বুঝাবেন যে এই কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে এইগুলো, এখান থেকে এটা ডাউনলোড করবেন। দেখেন, চার্ট অফ অ্যাকাউন্ট এখান থেকে নিবেন, নিয়ে দেখেন এখান থেকে নিবেন। এরপরে এখানে হচ্ছে আপনি অ্যাটাচ করবেন, অ্যাটাচ করবেন ডকুমেন্টস। লগ ইন না করলে চলে যায়। সবাই দেখেন আমরা কিভাবে এআই সহযোগিতা নিতে পারি। এখানে কোম্পানি নেচারটা দিব, আই নিড অ্যাকাউন্টিং ক্যাটাগরি,
এটা এখান থেকে এটা নিব, কপি করবো ধরে। চলে যাব হচ্ছে রেজিস্ট্রেশনে, ইয়াতে ব্যাংক ফিরে যাব। ব্যাংক ফিরে যাওয়ার পর এখান থেকে মানি ইন সেটাই নিই। মানে আউট নিছিলাম না, মানি আউট। না আউট লিখলেই হবে। হ্যাঁ এটা নিছিলাম। এই যে এই ফুল ডিটেলসটা নেবেন। এবার আপনি এন্টার দেন। দেখেন আপনাকে মোটামুটি অনেকটা সহজ করে দিবে। এই দেখেন এক্সপেন্স ক্যাটাগরি, শিপিং অ্যান্ড ডেলিভারি এক্সপেন্স অথবা পোস্টেজ অ্যান্ড কুরিয়ার। প্রথমে এখানে লিখছে যে ইন ইওর ডেন্স ডেস্টিনি ওয়ান গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্ট is not an exact account level postage and shipping expense in the provided PDF, but in standard accounting for a pharmaceutical company, you would typically classify this under category expense. এক্সপেন্স ক্যাটাগরি দিয়েছে হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি দিতে পারেন অথবা পোস্টেজ অ্যান্ড কুরিয়ার দিতে পারেন। তাহলে আপনি দুইটার যে কোনো একটা দেন, দুইটা তো প্রায় কাছাকাছি। ঠিক আছে। আচ্ছা এখন বলছে যদি কুইক বুকস তোমার এটা না থাকে তাহলে তুমি এক্সপেন্সের আন্ডারে এটাকে তুমি ক্রিয়েট করে নিতে পারো। এবং এটাও বলে দিছে যে অ্যাকাউন্ট টাইপ হবে, অ্যাকাউন্ট টাইপ আর ডিটেল টাইপ হবে শিপিং, ফ্রেট অ্যান্ড ডেলিভারি। ঠিক আছে। এবং অ্যাকাউন্ট টাইপ হবে এক্সপেন্স, দেখেন তাও বলে দিছে। মানে যদি না থাকে আপনি ক্রিয়েট করে নেবেন। প্রথমে অ্যাকাউন্ট টাইপ দিবেন এক্সপেন্স, ডিটেল টাইপ দিবেন শিপিং, ফ্রেট অ্যান্ড ডেলিভারি, অ্যাকাউন্ট নেম দিবেন পোস্টেজ অ্যান্ড শিপিং এক্সপেন্স। ঠিক আছে। এবং এটাও ব্যাখ্যা করছে কেন এইটা হবে। ঠিক আছে। সো এটা পড়ে নেবেন আপনি। তাহলে পোস্টেজ অ্যান্ড শিপিং এক্সপেন্স এটা হবে এর স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। মানে এটা আমি কপি করলাম। এবার দেখেন যে আমরা এই যে এখানে এসে দেখেন, এখানে ক্লিক করার পর এটা ক্যাটাগরি করব। এই যে ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে গেলে এখানে দেখেন শিপিং এন্ড পোস্টেজ আছে অলরেডি। যেহেতু কাছাকাছি আমরা ক্রিয়েট করলাম না, এটাই আমরা দিব। এবং এখানে কি আমরা পোস্ট করব, দেখেন পোস্ট, এই যে পোস্ট, পোস্ট দিলে এটা ক্যাটাগরি হয়ে যাবে। ক্যাটাগরি ডান। এভাবে আপনাকে সবগুলো ধরে ধরে ক্যাটাগরি করতে হবে। অ্যামাজন, অ্যামাজনের খরচ করেছেন আপনি, এটা হচ্ছে ডিটেলস। এই ডিটেলসটা কপি করে আপনি এখানে দিয়ে দেন। এখন আর আপনাকে ডিটেলস লেখা লাগবে না, এখানে লেখেন আচ্ছা এখানে এক্সপেন্স কথাটা লিখে দিলে সুবিধা হয় কি, ও বুঝতে পারে যে এটা খরচ। ঠিক আছে। তাহলে আপনার ও অ্যাকুরেটলি আপনাকে ইয়াটা দিবে, ক্যাটাগরিটা দিবে। দেখেন ও বলছে অফিস সাপ্লাইজ হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, ইনভেন্টরি অ্যাসেট হতে পারে, পোস্টেজ এন্ড কুরিয়ার হতে পারে। তবে হ্যাঁ অনেকগুলো দিছে, বাট আপনাকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে এটাকে আপনার ক্যাটাগরি করতে হবে। এটার জন্য অবশ্যই আপনি দিবেন অফিস সাপ্লাইজ। যে কোনো ধরনের অ্যামাজন, ইবে, শপিফাই এই সমস্ত জায়গায় যদি পেমেন্ট করেন তাহলে আপনি অফিস সাপ্লাইজ নামেই ক্যাটাগরি করার চেষ্টা করবেন। ঠিক আছে। এবার আসেন এখানে লেখেন অফিস সাপ্লাইজ। পারচেজে এসে পারচেজ না দিয়ে অফিস সাপ্লাইজ দিবেন। দেখেন অফিস সাপ্লাইজ নামে কিছু আছে কিনা, এখানে আছে, সাপ্লাইজ আছে। ঠিক আছে। দিয়ে আপনি ক্যাটাগরি করে ফেলবেন পোস্ট।
এভাবে এটাও করে ফেলবেন। এটা আমি যা আছে তাই দিয়ে করে ফেললাম। দেখেন যা আছে তাই যদি দেই তাহলে আমাকে আর কিছু করা লাগবে না, জাস্ট এখানে ক্লিক দিবেন। এগুলো রিসার্চ করে দেখেন, এখানে ওরা যে সাজেশন যেটা দেয় এইটা 90% সেমই হয়। ঠিক আছে, 90% কেসে সেমই হয়ে থাকে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা আরো যেগুলো আছে সেইগুলো আমরা এখানে ক্যাটাগরি করব। মানি ইনগুলো, এই ক্যাটাগরি আপনার প্রফিট এন্ড লসে গিয়ে হিট করবে। ইয়েস, পরে ম্যাচ করবেন, পরে ম্যাচিং করবেন। দেখেন, হুম, ম্যাচিং করবেন পরে, আমি দেখাচ্ছি দাঁড়ান। ধরেন আপনার অ্যাকাউন্টেন্ট আগে রেকর্ড করে ফেলেছে, আপনি আবার ব্যাংকের থ্রুতে ইম্পোর্ট করেছেন, তাহলে তো ডাবল হয়ে যাবে। ডাবল করা যাবে না, ম্যাচ হয়ে যাবে। কিভাবে ম্যাচ হবে দেখেন, এখান থেকে যে কোনো একটা বুঝাই, ভালো করে খেয়াল করেন। ধরেন এখানে আহ, এই যে $106, $106 আপনি অলরেডি এখানে আপনার সিস্টেমে রেকর্ড করা আছে, তাই না? 1/5/2023 কিভাবে ধরেন, আপনি ধরেন এই যে ব্যাংক ডিপোজিটে গেলাম, ব্যাংক ডিপোজিটে গিয়ে খেয়াল করেন আপনি এখানে পেমেন্ট করে রাখছেন, বা হয়তো টাকা পাইছেন, এখানে অ্যাকাউন্ট দিয়ে রাখছেন ধরেন সার্ভিস সেল। খেয়াল করেন সার্ভিসের কারণে আপনি টাকা পাইছেন $105, 106 কত আছে এখানে, ধরেন 106.50, 106.50, তাই না? এবং এখানে আপনি কোন ব্যাংকে, ব্যাংক অফ আমেরিকা, এটা দিতে হবে ঠিক মতো। এবং এটা ডেট কত আছে, ধরেন 1/5/2023, তার মানে আপনার জানুয়ারি মাসের 5 তারিখ, 4 তারিখে ধরেন আপনার রেকর্ড হয়েছে। ব্যাংক অফ আমেরিকার মাধ্যমে আপনার এখানে সার্ভিস পারপাস আপনি $106.5 আপনি আগেই রিসিভ করেছেন। সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দেন। দেওয়ার পর এখন এই অ্যামাউন্ট আপনি যখন ব্যাংক ফিডে যখন গেছে তখন দেখছেন যে এটা অলরেডি আপনার রেজিস্টারে আছে। আচ্ছা, রেজিস্টারে যে আছে, প্রথমত এখানে অটোমেটিক্যালি ম্যাচিং দেখাবে। যদি না দেখায় তাহলে আপনাকে খুঁজে বের করে ম্যাচ করে দিতে হবে। সেটা কিভাবে করবো দেখেন, এটা নেটওয়ার্কের কারণে অনেক সময় নেয় না। ডেট 3 মাস পর্যন্ত আপনার ই করে, আপনার ওরা আবার এমন হইতে পারে যে ওইটা এটা না, আরেকটা, মানে ওরা তো অ্যামাউন্টটাকে ট্র্যাক করে। এখানে দেখেন যে ম্যাচ, এবার খেয়াল করে দেখেন আমরা কোনটা করেছিলাম, 106, এই যে 1/4 বা 1/5, এখানে ধরেন এটা অলরেডি আছে। এটা যে আছে আপনি কি করে বুঝছেন, ধরেন আপনি চার্ট অফ অ্যাকাউন্টে যাবেন, এখানে গিয়ে ব্যাংক অফ আমেরিকা, হ্যাঁ, ব্যাংক অফ আমেরিকা, এটা হচ্ছে ড্যাশ, সরি, এটা হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টার এসে দেখলেন এই যে 106 অলরেডি এটা আছে, আবার এখানেও 106 আছে, খুঁজে দেখলেন যে ওইটাই এইটা, তাহলে আপনি এখানে কি করবেন, এই যে ম্যাচ দেখাবেন। দেখেন এখানে ক্লিক করেন, ম্যাচে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে এটা চলে আসছে, আসছে, এটা সিলেক্ট করেন, এই যে ম্যাচ করেন। এবার দেখেন সিঙ্গেল এন্ট্রি হবে, ডাবল এন্ট্রি হবে না। এটা যে সিঙ্গেল এন্ট্রি হয়েছে, মানে এটা যে ডাবল এন্ট্রি হয় নাই, এটা বুঝবেন কিভাবে? এটা বুঝবেন হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে দেখেন 22 ছিল, আচ্ছা 21, মানে 22 ছিল, 21 হওয়ার কথা।
21 হয়েছে, কমে গেছে একটা। এটা যে একবারই রেকর্ড হয়েছে, এই যে দেখেন 1/4 এইটা দেখবেন এখানে, এই দেখেন এই যে 106 এখানে দেখবেন এরকম ডাবল বক্স আসবে আর সি আসবে, ঠিক আছে? এবং এইটা দুইবার যে এন্ট্রি হয় নাই, আপনি খুঁজে বের করেও দেখতে পারেন, কারণ এখানে তো আর অপরন্ত ট্রানজেকশন নাই, অল্প কয়েকটা আছে, আপনি এখান থেকে শিওর হতে পারবেন। আসতেছি আসতেছি, এই দেখেন 106 সি আর বক্স। আচ্ছা, আমি আবারও বলি, সবাই একটু শোনেন। যদি এখানে বক্স থাকে, ওই ট্রানজেকশনটা হচ্ছে ইম্পোর্ট হয়ে ক্যাটাগরি করা হয়েছে, ইম্পোর্ট করে ক্যাটাগরি। বাট বক্স যখন ছিল না, তখন কিন্তু এই জায়গাতে মানে কোনো বক্সও ছিল না, সিও ছিল না, ঠিক আছে? তার মানে কি, এটা আমরা ম্যানুয়ালি রেকর্ড করার কারণে এরকম ছিল। আপনি এটা দেখেন তো, এই যে ওপেনিং ব্যালেন্স, এটা আমরা জার্নাল দিয়েছিলাম মনে আছে? এটা কিন্তু জার্নাল দিছি, আর হয়েছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু বক্স নাই, আছে? তার মানে আপনি যদি ম্যানুয়াল এন্ট্রি দেন, এখানে কোনো বক্স থাকবে না, ঠিক আছে? সি মানে হচ্ছে টেন্টেটিভলি রিকনসাইল। তার মানে হলো আমি যখনই এইটা দুইটাকে এক করে দিলাম, তার মানে কি, ব্যাংক রেজিস্টার এবং ব্যাংক স্টেটমেন্ট দুইটা মিল হয়ে গেছে, ওই জন্য সি। দেখেন ক্লিয়ার, দেখেন ক্লিয়ারড, টেন্টেটিভলি রিকনসাইলড। আর এইটা আবার দেখেন ডিরেক্ট রিকনসাইল। তার মানে আর মানে হলো ওইটা অফিসিয়ালি আপনি রিকনসাইল রিপোর্ট রান করেছেন বলে আর হইছে। আর সি মানে হচ্ছে আপনি দুইটাকে মিল করে দিছেন, অর্থাৎ রেজিস্টার স্টেটমেন্ট থেকে রেজিস্টারে নিয়ে আসছেন, বোঝা গেছে? আর শুধু ম্যানুয়াল মানে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন নাই, অথবা ব্যাংক ফিডের মাধ্যমেও আসে নাই, শুধু ম্যানুয়ালি রেকর্ড করছেন, ওইটা হচ্ছে এখানে কোনো চিহ্ন থাকবে না। আচ্ছা, এইগুলোর অবশ্যই আপনার কিছু মিনিং বহন করে, সেই মিনিংগুলো কি? যেটা সি আছে এটাকে ডিলিট করলে আনক্যাটাগরিতে গিয়ে পাবেন, মানে হচ্ছে পেন্ডিং এ গেলে আপনি পাবেন। এটা ডিলিট করা মানে একেবারে পার্মানেন্ট ডিলিট না। কিন্তু যদি আপনি এটা ডিলিট করেন, এটার নিচে সি নাই, তার মানে এটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, এটা আপনার খুঁজে পাবেন না। বোঝা গেছে? আচ্ছা, বুঝবেন, একবারে না বুঝলেও আস্তে আস্তে বুঝবেন। আচ্ছা, আমরা এখন যেটা করব, বাকিগুলো ক্যাটাগরি করি। দেখেন, এগুলো ক্যাটাগরি করতে গিয়ে ধরেন আপনি অনেকগুলো, আচ্ছা ক্যাটাগরি মানে হলো এই অ্যামাউন্টটা আপনার রেজিস্টারে নাই, ওইটাকে আপনি ক্যাটাগরি করতেছেন। ক্যাটাগরি করলেই আপনার সিস্টেমে নতুন করে অ্যাড হবে, মানে রেজিস্টারে অ্যাড হবে। অটো অটো, জার্নাল তো সবগুলো অটো হবে। হ্যাঁ, বুক হয়ে যাবে। দেখেন, এই ক্যাটাগরির মানে হলো এই ট্রানজেকশনটা আগে রেকর্ড করা হয় নাই, এখন আপনি ক্যাটাগরির মাধ্যমে রেকর্ড করতেছেন। আর ম্যাচ মানে আপনার এই ট্রানজেকশন আগে একবার লেনদেন হওয়ার সাথে সাথে এন্ট্রি দেওয়া হয়েছিল, এখন আবার ব্যাংকিং প্যানেলের থ্রুতে আবার আসছে, দুটাকে ম্যাচ করে দিবেন, তাহলে একবারই রেকর্ড থাকবে, খুঁজে বের করা লাগবে না। এখানে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচ শো করবে, এবং ম্যাচ শো করার লজিকটা হচ্ছে ব্যালেন্স সমান হইতে হবে। কে পেমেন্ট দিল, কার কাছ থেকে নিলেন, এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে অ্যামাউন্ট ম্যাটার করে, এবং এটা 3 থেকে 4 মাস পর্যন্ত ক্যারি করবে আপনার এটা। ধরেন জানুয়ারিতে আপনি একটা অ্যামাউন্ট এন্ট্রি করছেন, ঠিক মার্চে গিয়ে যদি আপনি ওই অ্যামাউন্টের আরো একটা ট্রানজেকশন করেন, ওইটার সাথে ওইটা মিল থাকা না থাকা ম্যাচ দেখাবে। এখন এর মধ্যে যদি 10টা আপনি করে থাকেন, 10টাই ম্যাচ দেখাবে, ওই 10টার মধ্যে খুঁজে বের করতে হবে ওই স্পেসিফিক ট্রানজেকশনের জন্য কোনটা ম্যাচ হবে। বুঝতে পারছেন? শোনেন, ম্যাচ করলে আগে যে ক্যাটাগরি করছেন ওইটাতেই ক্যাটাগরি বহাল থাকবে। এখন আপনি যদি এখানে অন্য নামে ক্যাটাগরি করেন, তাহলে তো এটা আলাদা এন্ট্রি হয়ে গেল, তাহলে তো ডাবল হয়ে যাবে, বুঝছেন? আর সেমটাতে যদি ম্যাচ করান,
ম্যাচ করাইতে গেলে তো আপনাকে ক্যাটাগরি করা লাগতেছে না, যেটা কোন হেডে যাবে আপনার তো ওই চিন্তা নাই, কারণ আপনি তো আগেই এন্ট্রি দিয়ে রাখছেন, শুধু মিলিয়ে দিবেন। হ্যাঁ, আগের ওই ক্যাটাগরিটাই ও ধরে নিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আমরা এই সেম, দেখেন এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এই টাইপের যতগুলো আছে সব আমরা একসাথে ক্যাটাগরি করবো। দেখেন এখানে আমরা, দেখেন এন্টার দিলে এখানে দেখেন কয়টা আছে, এই টাইপের আছে তিনটা। একসাথে এই তিনটা আমরা ক্যাটাগরি করব। এই সবই হচ্ছে সেলস এর জন্য টাকাটা আপনার ডিপোজিট হয়েছে। আপনি সবগুলো সিলেক্ট করেন, দেখেন এই যে, এখানে এসে সিলেক্ট আরো আছে, দেখেন পাঁচটা টোটাল। সবগুলো সিলেক্ট করেন, টোটাল পাঁচটা আছে। এখানে এডিট অপশনে যান, এখানে লেখেন হচ্ছে ডিপোজিট, এখানে লেখেন হচ্ছে সেলস। দেখেন সেলস দিয়ে দেন, ক্লাস লোকেশন দরকার নাই, অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট দিয়ে দেন, তাহলে দেখবেন সব সেল হয়ে গেছে। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে আমরা এটাতে, এই মার্কেট প্লেস শেষ। এখানে আরো কি কি আছে দেখেন, সিমিলার মার্কেট প্লেস থাকলে আমরা মানে একসাথে করব। দেখেন এখানে অ্যামাজন, শপিফাই, ওয়ালমার্ট, এগুলো সব একই ধরনের মার্কেট প্লেস। ধরেন শপিফাই, অ্যামাজন, ইটসে, এগুলো সব চাইলে আপনি আলাদা আলাদা নামে ক্যাটাগরি করতে পারেন, আলাদা নামেই করবেন। আর কিভাবে করবেন দেখাচ্ছি আমি, কেন করবেন সেটাও বলতেছি। আলাদা নামে এই জন্যই করবেন যে যে ব্যক্তির এতগুলো মার্কেট প্লেস, তার মানে ওর অনেকগুলো মার্কেট প্লেসে সে সেল করে। এখন এই সেলগুলো, অর্থাৎ ওই প্রত্যেকটা মার্কেট প্লেস থেকে আপনি আলাদা আলাদা ভাবে আপনার হচ্ছে কত সেল হয়েছে সেটার রেকর্ড আপনি দেখতে পারবেন। আপনি যদি এখানে আপনার বুকসে যদি ওইভাবে রেকর্ড করেন যে এইটা আমার অ্যামাজন সেল, তাহলে আপনি ওইখানে অ্যামাজন সেল হিসেবেই দেখতে পারবেন। ধরেন আপনি এটার নাম দিলেন ডিপোজিট, এটার নাম দিলেন হচ্ছে অ্যামাজন সেলস। বোঝা গেছে? অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট দেন, অ্যামাজন সেল, এখানে এই নামে কোনো ক্যাটাগরি নাই, কোনো হেড নাই, তাহলে অ্যামাজন সেলটা আমরা এখানে ক্রিয়েট করে তারপরে ক্যাটাগরি করব। দেখেন এরপরে অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট দিবেন। এভাবে সবগুলো আলাদা আলাদা করে করে নেবেন। দেখেন শপিফাই সেল নামে আলাদা ক্যাটাগরি করবেন, ইটসে সেল নামে আলাদা করবেন, তারপরে হচ্ছে এখানে আপনার শপিফাই, ইটসে, এগুলো সব আলাদা আলাদা করে ফেলবেন। ইবে আমি সবগুলোকে সেল নামে করে দিচ্ছি, বাট আপনারা সবগুলো আলাদা আলাদা নামে ক্যাটাগরি করবেন। দেখেন আমি সবগুলো একসাথে করে দিচ্ছি, সেলস নামে দিয়ে দিই, কিন্তু আপনারা তা করবেন না, সবগুলো আলাদা আলাদা নাম দিয়ে করবেন, সবগুলো আলাদা আলাদা মার্কেট প্লেস। ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনি পোস্ট করে ফেলছেন, এখন এগুলো সবই আপনার সিস্টেমে এন্ট্রি হয়ে গেছে, মানে আপনার প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে হিট করেছে, যেভাবে ক্যাটাগরি করবেন সেভাবে। এখন ধরেন এখানে কোনো একটা হেড যদি আপনি চেঞ্জ করতে চান, যে আপনার এখানে মানে আপনি যেমন এই যে এটা হচ্ছে ক্যাটাগরি, দেখেন এই যে এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি অর ম্যাচ। দেখেন এখানে এসে যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে দেখেন লেখা আছে হচ্ছে অফিস শিপিং, আপনি যদি এটা অফিস এক্সপেন্স নামে দিতে চান বা মিল নামে দিতে চান তাও দিতে পারবেন। দেখেন এটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, আপনার আনরোধ করা ছাড়াই ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখন আসেন হচ্ছে আপনি ইয়াতে চলে যাবেন, এই যে দেখেন রেজিস্টারে গেলে আপনি দেখতে পারবেন
এটা হচ্ছে মেইন রেজিস্টার। মনে রাখবেন রেজিস্টারে যা থাকবে এগুলোই আপনার প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে গিয়ে ডিরেক্টলি হিট করবে। এই দেখেন এখন আপনার ওপেনিং ব্যালেন্স সহ এখন 29টা হয়েছে। আগে 28টা ইম্পোর্ট করেছি আর একটা ওপেনিং ব্যালেন্স জার্নাল দিয়েছিলাম, এই হচ্ছে 29টা। এর মধ্যে আবার একটা আমরা আলাদা এন্ট্রি দিয়ে পরে ম্যাচ করাইছি। ট্রানজ্যাকশন কিন্তু বাড়ে নাই, ম্যাচ হয়ে গেছে। এবার আসেন রিপোর্ট রান করতে। এই যে দেখেন এখানে যে সিস্টেমটা বলছিলাম, ক্যাটাগরি ডান, রিকনসাইল করবেন। এখন রিকনসাইল করার জন্য আপনাকে যে রিকনসাইল প্যানেলে যাইতে হবে। এখানে যাওয়ার পর এখানে গিয়ে দেখেন এই যে আপনার গেট স্টার্টেড দিবেন। তারপরে এখানে হচ্ছে আহ, এখানে এসে ব্যাংকের নাম দিবেন এবং ওপেনিং ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা এটা দেখবেন। এখানে মূলত লিখবেন এন্ডিং ব্যালেন্স। এই যে এন্ডিং ব্যালেন্সটা এখানে লিখবেন। এন্ডিং ব্যালেন্সটা লিখে এখানে এসে আপনি এন্ডিং ডেট দিবেন। আমরা যেই স্টেটমেন্টটা করতেছি এটার এন্ডিং ডেট হচ্ছে 31শে জানুয়ারি 2023। তার মানে এন্ডিং ব্যালেন্স এবং এন্ডিং ডেট খুবই গুরুত্বপূর্ণ। স্টার্ট রিকনসাইলিং এ যান। এরপর এখানে গেলে এবার দেখেন এই যে এটা এন্ডিং, এটা ওপেনিং, এটা হচ্ছে টোটাল 6টা পেমেন্ট ছিল আর 22টা ডিপোজিট ছিল। সব আলাদা আলাদা ভাবে আসছে। চাইলে পেমেন্টগুলো আলাদা করে দেখতে পারেন এবং ডিপোজিটগুলো আলাদা করে দেখতে পারেন। ঠিক আছে, অল হলে অল। এরপর আপনি এখানে ফিনিশ নাও দিবেন। ফিনিশ নাও দিলে আপনার একটা রিপোর্ট রান হবে। এই রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারেন। দেখেন এই যে হচ্ছে রিপোর্ট। এই রিপোর্টটার সংক্ষেপে আমি আপনাদেরকে ব্রিফ করি। আহ, দেখেন এই হচ্ছে রিপোর্ট। দেখেন এই রিপোর্টে আপনারা ওপেনিং ব্যালেন্স যেভাবে দেখেছিলেন সেটা এখানে শো করবে, এন্ডিং ব্যালেন্স শো করবে, টোটাল কতগুলো ট্রানজাকশন ক্লিয়ার হয়েছে, কতগুলো ক্রেডিট হয়েছে, কতগুলো ডেবিট হয়েছে, সবই এখানে আছে। প্রথমে সামারি আকারে আছে, পরে দেখবেন ডিটেল আকারে আছে। এই দেখেন উপরেটা হচ্ছে চেক অ্যান্ড পেমেন্ট আর নিচেরটা হচ্ছে আপনার ডিপোজিট। ডিপোজিট যেহেতু বেশি ছিল নিচে বেশিগুলোই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এই রিপোর্ট। ঠিক আছে, এইরকম করে রিপোর্ট আপনি প্রতিটা মাসের মাসের ক্ষেত্রেই করবেন। এখানে টোটাল আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে যেটা দেওয়া হবে, দেখেন হোম ওয়ার্ক হিসেবে যেটা দেখবেন, এখানে খেয়াল করে দেখেন 1 মাস তো দেখলে মানে করে দিলাম। বাকি ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাস করবেন এই ব্যাংকের। আর এটা হচ্ছে ওয়েলস ফার্গো। ওয়েলস ফার্গো এখানে 4 মাস আছে। এটা হচ্ছে জুলাই। এটার স্টেটমেন্টের ধরন হলো এরকম। ঠিক আছে, এখানেও আপনি দেখবেন এই যে এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, এন্ডিং ব্যালেন্স দেওয়া আছে, টোটাল ক্রেডিট কত সেটা দেওয়া আছে এবং টোটাল ডেবিট কত সেটাও দেওয়া আছে। এইটাতে যেটা দেওয়া নাই সেটা হচ্ছে এটা হচ্ছে স্টেটমেন্ট আকারে আছে। আপনার এই যে ডিপোজিট এবং উইথড্র একটা পেজে অ্যাট এ টাইমে দেওয়া। আগেরটাতে যেমন ডিপোজিট আলাদা ছিল, পেমেন্ট আলাদা ছিল, এটা আবার একটা টাইমে দেওয়া। এটা হচ্ছে বাংলাদেশের স্টেটমেন্টগুলো ঠিক এরকমই থাকে। যে ধরেন ডেট থাকে, আপনার ডেসক্রিপশন থাকে, ডিপোজিট এবং উইথড্র ডেট অনুযায়ী, এবং এখানে আবার একটা এন্ডিং ব্যালেন্সের একটা কলাম থাকে। ওইখানেও আছে। এখানে আবার এই যে লেজার ব্যালেন্স ওরা আবার আলাদা করে দিছে নিচে। এই যে ডেইলি লেজার ব্যালেন্স ওরা আলাদা করে দিছে। এই যে ডেইলি লেজার ব্যালেন্স 1 তারিখের পরে এত, 2 তারিখে এত, 3 তারিখে এত, আর এটা হচ্ছে ডিরেক্টলি এখানেই শো করবে, আপনার স্টেটমেন্টেই শো করবে। বুঝতে পারছেন? আজকে এই পর্যন্তই থাক। আপনাদের এই দুইটা ব্যাংকেরই স্টেটমেন্ট থাকবে রিকনসাইল করার জন্য। নেক্সট যে রবিবার, ও রবিবারে আমরা ক্রেডিট কার্ড রিকনসিলেশন আর হচ্ছে পেপাল রিকনসিলেশন করব। সো এটা ভালো করে বুঝলে ওই দুইটা ভালো করে বুঝবেন। ঠিক আছে, সো আমি পরে যখন আইডেন্টিফাই করলো যে না আমি সব চেষ্টা করছি কিন্তু আমার বেশি হয়ে গেছে, 6টা বেশি হয়ে গেছে, পরে আমি এটা ব্যাক করার চেষ্টা করছি। আচ্ছা, ব্যাক করার আপনি অপশন আছে কি? ব্যাক করার অপশন কিন্তু আপনি ওই রেজিস্টার ঢুকবেন, ব্যাংকের রেজিস্টারে ঢুকে এই যে দেখেন এখানে কি ওই ওই 6টা আর আর থেকে মুছে ফেলবেন। জি, এই দেখেন
আমি দেখাচ্ছি আপনাকে, এই যে যেমন এই যেগুলো আর হয়ে গেছে, দেখেন সব আর হয়ে গেছে। যেই ছয়টা মুছতে চান এই ছয়টাকে এখানে ক্লিক করে এটা আপনি হচ্ছে সি করে দিবেন, সি করে দিবেন, তাহলে হবে। আমি এরর ফিক্সিংটা আজকে দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে দেখাবো। আজকে একটু সহজ ভাবে নেন, হ্যাঁ।